হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সিউডোফোর্স নিয়ে কথা বলবো বা ছদ্মবল নিয়ে কথা বলবো এবং এখান থেকে বেসিক কনসেপ্ট শিখবো এবং যত ধরনের ম্যাথ সলভ করা যায় সবগুলি সলভ করব একদম বেসিক থেকে বরাবর, ঠিক আছে। এবং সিউডোফোর্স আজকের ক্লাস করলে তোমার সিউডোফোর্স নিয়ে কোনো টেনশনই হবে না, কোনো চিন্তাই হবে না। মজার জিনিস, সিউডোফোর্স নিয়ে কিন্তু এই বছর কোয়েশ্চেন এসে পড়ছে ভাইয়া, 2024 সালে কোয়েশ্চেন আসছে। তো এই যে এই নোটটা দেখতেছো ভাইয়া, এটা ওই সময়ের নোট যখন এই টপিক কেউ পড়াইতো না, একমাত্র আমি পড়াইতাম। আমি 2023 সালে ব্যাচে পড়াইছিলাম। সো ওই সময় থেকে আমি পড়াইতাম। এছাড়া এটা আমার অ্যাডমিশন নোট ছিল, পার্সোনাল নোট। সো দিস ইজ আ পিস অফ হিস্টোরি। হুট করে মনে পড়লো যে, এবং মজার জিনিস, এই কোয়েশ্চেনটা হুবহু আইসা বসছে, হুবহু। এখন কথা হলো যে ভাই, কমন ফালানো আমার উদ্দেশ্য না, আমার মেইন উদ্দেশ্য হলো তোমাকে কনসেপ্টটা বোঝানো, জাস্ট তোমাকে বলে রাখলাম। আর আরেকটা জিনিস যেটা, এটা হলো আমাদের এই ক্লাসটা অ্যাকচুয়ালি আমাদের নিউটনীয় বলবিদ্যার সেকেন্ড ক্লাস হওয়ার কথা ছিল। এই যে সিউডোফোর্স পড়াইতাম, আপেক্ষিক বা আপত ভর পড়াইতাম এবং ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে আজ পড়াইতাম। বাট হুট করে আমার কেন জানি মনে হলো সিউডোফোর্সে যেহেতু কেউ লেকচার দেয় না, সিউডোফোর্সের উপর একটা লেকচার নেই, এবং আজকে আমরা এই কোয়েশ্চেনটাও সলভ করব, ঠিক আছে। একদম বেসিক থেকে পড়বো। সো বেশি কথাবার্তা না বলে চলো শুরু করি। দেখি আমাদের রেকর্ডিং হচ্ছে। সো হ্যাঁ, সিউডোফোর্স বুঝার আগে ভাইয়া আমাদের একটা থট এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে হবে। একটা চিন্তা করে দেখো যে এইখানে একটা লিফট আছে, এই লিফটের ভিতরে একটা ছেলে আছে, দেখো কি সুন্দর। এবং এখানে এই লিফটের উপর থেকে আমি একটা সুতা দিয়ে এই 10 কেজি বরের একটা বস্তু ঝুলায় রেখে দিছি, ঠিক আছে। এবং এই রশির টান, অসহ টান হলো 100 নিউটন। এর মানে কি 100 নিউটনের বেশি টান আসলে এটা কি হয়ে যাবে? ছিঁড়া যাবে। সো এখন এই ছেলেকে জিজ্ঞাসা করা হলো যে ভাইয়া, এই লিফটটা যদি চলা শুরু করে তাহলে এই রশি কি ছিঁড়বে নাকি ছিঁড়বে না? ঠিক আছে, এই লিফটটা চলা শুরু করলে রশিটা কি ঠিক থাকবে? সো এবং আরেকটা ছেলেকে জিজ্ঞাসা করা হলো, ওই হলো লিফটের বাইরে, বাইরে থেকে সব কিছু দেখতেছে, ওকে আবার জিজ্ঞাসা করা হলো যে ছিঁড়বে নাকি ছিঁড়বে না, ঠিক আছে। সো চলো দেখি, এই ছেলের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করো, তাইলে এই যে 10 কেজি বস্তুর উপর উপরের দিকে আসে হলো টান, নিচের দিকে পৃথিবী টানতেছে এমজি, ওই এতটুকুই দেখবে। ওই কি 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেখবে? কিছু দেখবে? ওই তো দেখবে এটা স্থির আছে, ওর সাপেক্ষে তো স্থির। সো টি, আর নিচের দিকে এমজি, সো স্থির আছে। তাহলে আমি কি বলতে পারি? টি ইজ ইকুয়াল টু এমজি বলতে পারি না? হ্যাঁ বলতে পারি। এমজি, এম এর মান হলো 10 আর জি এর মান হলো 9.8, তাহলে আমরা বলতে পারি 98 নিউটন, উইচ ইজ লেস দেন 100 নিউটন। সো ওই যেটা বলবে যে যেহেতু টান বল 100 নিউটনের থেকে কম, সুতরাং এটা ছিঁড়বে না, ছিঁড়বে না, ঠিক আছে, ছিঁড়বে না। এবার এই বাইরে থাকা ছেলেকে জিজ্ঞাসা করা হলো যে ভাইয়া, এই টান, এই রশি ছিঁড়বে নাকি ছিঁড়বে না? সো বাইরে যে ছেলেরা আছে ওই কি দেখবে? ওই দেখবে উপরের দিকে টান বল আছে, নিচের দিকে এমজি আছে, এবং ওই কিন্তু একটা এক্সট্রা ইনফরমেশন দেখতে পারবে। ওই দেখতে পারবে যে আচ্ছা, এই লিফটটা 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাইতেছে, এই 10 কেজি বস্তুটাও কি যাইতেছে? 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাইতেছে। সো এইখানে ওই একটা এক্সট্রা ত্বরণ দেখবে, ওই দেখবে যে এই বস্তুটা গতিশীল। সো এখান থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করি, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। সো এখান থেকে আমরা বলতে পারি, বা এটার বলতে পারো লব্ধি বল, এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, তাই না? সো টি মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ, টি মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ। সো এখান থেকে আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। সো জি এর ভ্যালু হলো 9.8, 9.8 এর সাথে 4, 10, 11, 12, 13, 13.8। সেখানে আমরা লিখতে পারতেছি 10 ইন্টু 13.8 বা 138 নিউটন, উইচ ইজ ভেরি মাচ গ্রেটার দেন 100 নিউটন। 100 নিউটন থেকে তো বহুত বড় এটা। সো ওই বলবে যে ছিঁড়বে, ওই বলতেছে ছিঁড়বে, আর ওই বলতেছে ছিঁড়বে না। এখন কথা হলো, কে সত্য কথা বলতেছে, কে সঠিক বলতেছে, আর কে ভুল বলতেছে? সো যখন এই 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে এই লিফটটা চালু করবা, তখন দেখবা যে এটা ছিঁড়ে গেছে। এর মানে কারটা ঠিক? আউটসাইডেরটা ঠিক। এখন কথা হলো, অরটা কেন ভুল হইল? অরটা ভুল কেন হইলো? এর মেইন রিজন হইলো যে দেখো, অজড় প্রসঙ্গ কাঠামোতে ছিল। ওই কোথায় ছিল ছোট্ট বন্ধু? অজড় প্রসঙ্গ কাঠামোতে ছিল। ওই যেই প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে চিন্তা করতেছিল, সেটা কি 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল ছিল। এবং আমরা জানি যে ত্বরণযুক্ত কাঠামোকে আমরা কি বলি? অজড় প্রসঙ্গ কাঠামো। আর জড় প্রসঙ্গ কাঠামো কোনটা? যেই প্রসঙ্গ কাঠামোর ত্বরণ নেই, বা কোনো একটা বস্তুর সাপেক্ষে স্থির বেগে গতিশীল, তাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলি। আর ওর যেহেতু ত্বরণ আছে, সো ওই
অজড় প্রসঙ্গ কাঠামোতে আছে। সো অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রের সাধারণ রূপ কাজ করে না। সো ওই তো এখন মন খারাপ করে ফেলবে, ভাই আমার সাপেক্ষে কাজ করতেছে না, এমন কোনো ওয়ে আছে যে আমিও রাইট অ্যান্সার বলতে পারি? এমন কোনো ওয়ে আছে? ইয়েস, ওই সেই ওয়েটা হইলো এক্সট্রা একটা ফোর্স অ্যাড করে ফেলা। যেহেতু দেখো ওই কি বলছে, ওর যেহেতু টান কম আসতেছে, তাহলে আমি এক্সট্রা একটা জিনিস অ্যাড করি কিছু। ওই এক্সট্রা জিনিসটাকে আমরা বলি, এক্সট্রা বলটাকে আমরা বলি সিউডো ফোর্স। এই যে নিউটনের সমীকরণের সঠিক রূপ আনতে তাই এক্সট্রা একটা ফোর্স অ্যাড করতে হয়। এই অতিরিক্ত ফোর্সটাকে আমরা কি বলি? সিউডো ফোর্স বা ছদ্ম বল। এই বলটার কোনো, এই বল অ্যাকচুয়ালি নাই, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা অ্যাড করি, এই কারণে ফেক। বুঝতে পারছো? মানে অ্যাকচুয়াল রিয়েল ফোর্স না, আমরা হিসাবের সুবিধার্থে কি করি? অ্যাড করি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সো যে কোনো প্রসঙ্গ কাঠামোতে, মানে সরি, অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে সিউডো ফোর্স কেমনে অ্যাপ্লাই করে? সিউডো ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এই এমটা কি? যেই বস্তুকে আমি দেখতেছি তার ভর। কি বললাম? বস্তুর ভর, বস্তুর ভর। এবং এই ত্বরণটা কি? এই ত্বরণটা হয়ে যাবে প্রসঙ্গ কাঠামোর ত্বরণ। প্রসঙ্গ কাঠামোর ত্বরণ। তো এখন কথা হলো যে এটা তো মান বললেন ভাই, ডাইরেকশনটা কি? সিউডো ফোর্স সব সময় প্রসঙ্গ কাঠামোর ত্বরণের বিপরীত দিকে কাজ করে। কি করে? প্রসঙ্গ কাঠামোর ত্বরণের বিপরীত দিকে কাজ করে। এই যে এটা ডাইরেকশন কি? প্রসঙ্গ কাঠামোর ত্বরণের বিপরীত দিকে। প্রসঙ্গ, এটা আরো ভালো করে বুঝাইতেছি, দাঁড়াও। কাঠামোর ত্বরণের অপোজিটে। ঠিক আছে ছোট্ট বন্ধু, প্রসঙ্গ কাঠামোর ত্বরণের অপোজিটে কাজ করে। সো বেসিক্যালি এই যে সিউডো ফোর্স ফ্রেমের ত্বরণের, মানে প্রসঙ্গ কাঠামোর ত্বরণের অপোজিট দিকে কাজ করে, এবং সিউডো ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। যেমন খুবই ইজি একটা এক্সাম্পল, এই যে এ ত্বরণে এই যে গাড়িটা, এই প্রসঙ্গ কাঠামোটা চলতেছে। সো এই যে এম ভরের উপর তোমার সিউডো ফোর্স কী হবে জানো? সিউডো ফোর্স কী হবে জানো? এম ইন্টু এ। বেসিক্যালি এই এম ইন্টু এই প্রসঙ্গ কাঠামোর ত্বরণ। তো এটা ডাইরেকশন কি হবে? এই যে ত্বরণ ডান দিকে, ত্বরণের অপোজিট দিকে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই এম টুর উপর লাগাও তো, এম টুর উপর লাগাও। এই যে কি হবে? এম টু ইন্টু এ, এম টু ইন্টু এ সিউডো ফোর্স। তো এ হলো ডান দিকে, সিউডো ফোর্স হবে অপোজিট দিকে। আবার এটার জন্য সিউডো ফোর্স অপোজিট দিকে, এম ইন্টু এ। বুঝতে পারছো সিউডো ফোর্স কীভাবে অ্যাপ্লাই করতে হয়? খুবই ইজি না? এভাবে আমরা কি করতে পারি? সিউডো ফোর্স অ্যাপ্লাই করতে পারি। খুবই ইজি একটা প্রথম কোশ্চেন করে ফেলি। এই কোশ্চেন তো প্রায় রেগুলারই অলমোস্ট আসে, এরকম কনসেপ্টের কোশ্চেন, যে একটি 1 মিটার লম্বা লিফটের নিচের দিকে, আচ্ছা লিফট নিচের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নামছে। আচ্ছা, লিফটের দেয়াল থেকে একটি বস্তু ছেড়ে দিলে এটি নিচে নামতে কত সময় লাগবে? বেসিক্যালি ওর এখান থেকে ছাইড়া দিছি, এখানে নামতে কতটুক টাইম লাগবে এটা জিজ্ঞাসা করছে। সো লিফটটা কি করতেছে? 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে নামতেছে। সো এবার ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, ওই নামে কিসের জন্য? একটা বস্তুরে ছাইড়া দিলে কেন নামে? আকর্ষণের কারণে নামে, ভূমির দিকে, তাই না? সো নিচের দিকে কি কাজ করতেছে? এমজি কাজ করতেছে। এখন আমি যদি এই ফ্রেমের ভেতর থেকে চিন্তা করি, এই ভেতর থেকে যদি চিন্তা করি, তাহলে কি করতে হবে? আমাদের সিউডো ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সো সিউডো ফোর্স কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে, এম ইন্টু এ, এম ইন্টু এ। সো এটা হলো সিউডো ফোর্স, নিচের দিকে হলো এমজি। তাইলে ওই নিচের দিকে একটা ত্বরণে নামবে, এই ত্বরণটারে আমরা বললাম জি এফেক্টিভ। তাহলে আমরা এবার নিউটনের ফর্মুলা অ্যাপ্লাই করি, mg মাইনাস এম এ ইজ ইকুয়াল টু mg এফেক্টিভ। সো এখান থেকে আমরা দেখতেছি এম কাটা, জি এফেক্টিভ ইজ ইকুয়াল টু জি মাইনাস এ। এই যে এই বস্তুটা কত ত্বরণে নামবে? জি মাইনাস এ ত্বরণে নামবে। বেসিক্যালি ওই যে আমরা পড়ছিলাম না লিফটের ভিতরে দুইটা কেস পড়ছিলাম, যে যখন লিফটের ভিতরে থাকি, লিফট যদি এ ত্বরণে উপরে উঠে, লিফট এ ত্বরণে উপরে উঠলে তখন জি এফেক্টিভ হয়ে যায় কত? জি প্লাস এ। আর যখন লিফট নিচের দিকে নামে তখন কি হয়? জি এফেক্টিভ হয়ে যায় হলো জি মাইনাস এ। তাই না? তাই না? খুবই সিম্পল জিনিস। তো আমরা এটাই অ্যাপ্লাই করতেছি, যে আমাদের এখানে অ্যাকচুয়াল ত্বরণ বা এফেক্টিভ ত্বরণ, কার্যকরী ত্বরণ হয়ে যাবে জি মাইনাস এ।
সো এখন জাস্ট অ্যাপ্লাই করো উপর থেকে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো আমি উপর থেকে ছাইটা দিছি আদিবেগ 0, সো হাফ এটি স্কোয়ার। সো এখান থেকে আমরা টি এর ভ্যালু পেয়ে গেছি স্কোয়ার রুট অফ 2s বাই জি এফেক্টিভ। সো এখানে হয়ে যাবে স্কোয়ার রুট অফ 2 ইন্টু এস এর ভ্যালু বলো, এস এর ভ্যালু কত 1 মিটার, 9.8 মাইনাস 1.2 সেকেন্ডস। বুঝতে পারছো? খুবই ইজি। এরপর আরেকটা করি, আমরা আরেকটা করি যে 1 মিটার লম্বা লিফট 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠতেছে। লিফটের দেয়াল থেকে একটা বস্তু যদি ছেড়ে দেই তখন এর নামতে কত সময় লাগবে? সো কি আছে নিচের দিকে আমাদের কাজ করতেছে এমজি, আর এই যে বস্তুটা এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। সো সিউডো ফোর্স কি হবে? আমরা যদি এই যে লিফটের ভিতরে থাকা মানুষের সাপেক্ষে চিন্তা করি, অজড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে কি হবে? এই তোমার লিফট যদি এ ত্বরণে উপরের দিকে ওঠে, অপোজিট দিকে কি কাজ করবে? অপোজিট দিকে কাজ করবে সিউডো ফোর্স। সো এই নিচের দিকে সিউডো ফোর্স কাজ করবে, এই যে সিউডো এফপি বললাম, পি ফোর সিউডো এফপিএস সিউডো ফোর্স ইজ ইকুয়াল টু এমএ। তো দেখো নিচের দিকে দুইটা বল আছে, সো লব্ধি ত্বরণ কি হবে? এদিকেই হবে জি এফেক্টিভ। তাহলে আমরা বলতে পারি যে এই যে এফপিএস প্লাস এমজি ইজ ইকুয়াল টু এমজি এফেক্টিভ। ওই সেম, মানে আমি আরেকবার এই যে এই জিনিসটা আরেকবার একটু প্রমাণ করে দেখাইতেছি, আমার জাস্ট মন চাইছে হঠাৎ করে। সো এখানে এই যে এম এ প্লাস এম জি ইজ ইকুয়াল টু এম জি এফেক্টিভ। তাহলে আমরা বলতে পারি জি এফেক্টিভ এম দ্বারা ভাগ করে দেবো সবাইকে জি প্লাস এ, এই যে জি প্লাস এ। সেখানে হয়ে যাবে 9.8 প্লাস 1.2, 8 9 10, 10 শূন্য হাতে আছে 1, 9 10 শূন্য 9 1 10 আর 1 11, হ্যাঁ 11 মিটার পার 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা হয়ে যাবে আমাদের এফেক্টিভ অ্যাক্সেলারেশন এই যে। সো ওই জি এফেক্টিভ ত্বরণে এই নিচের দিকে নামতেছে। সো আমরা আবারও এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার মাইরা দিব, মানে হাফ জি এফেক্টিভ টি স্কোয়ার। সো এখান থেকে তুমি টি এর ভ্যালু পেয়ে যাবা স্কোয়ার রুট অফ 2 ইন্টু 1 মিটার ডিভাইডেড বাই এফেক্টিভ জি এর ভ্যালু হলো 11। সেকেন্ড অ্যান্সার। ইজি না? বুঝতে পারতেছো? হোপফুলি বুঝতে পারতেছো। সো এরপর এই যে এই কোয়েশ্চেনটা আমরা সলভ করি, আগে এটা বুঝতে পারছো, এটা তুলে ফেলো সুন্দর মতো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সো একটা গাড়ি 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা বলতে পারি এ ত্বরণে এই ডান দিকে চলতেছে। সো এই গাড়ির উপরে আমি গাড়ির দেয়ালে একটা সুতা ঝুলায় আমি 1 কেজি ভরের একটা বস্তু রাখছিলাম, বা এম ভরের একটা বস্তু রাখছিলাম, ঠিক আছে? সো কি হলো, এই উলম্বের সাপেক্ষে এই মানে এই রশিটা আগে এরকম খাড়া নিচের দিকে ছিল। যখন আমি গাড়িটা টানা শুরু করলাম তখন কি হয়ে গেল, এই থেটা কোণে আগের অবস্থান থেকে ঘুরে গেল। থেটা কোণে কি করলো, আগের অবস্থান থেকে ঘুরে ঝুলা রইল। সো এক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন করছে যে কত অ্যাঙ্গেলে ঝুলবে এবং তখন টানের তার কত হবে, সরি তারের টান কত হবে। সেই দিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার এ ত্বরণে চলতেছে, খুবই ভালো কথা। সো এইবার আমি এই ভিতরের লোকের সাপেক্ষে এই অজড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি হিসাব করি, সিউডো ফোর্স কোন দিকে কাজ করবে? ত্বরণ ডান দিকে, সিউডো ফোর্স বাম দিকে। সো এদিকে কাজ করবে এম ইন্টু এ, আর নিচের দিকে কাজ করবে কে ছোট্ট বন্ধু? এমজি কাজ করবে। এক্স্যাক্টলি, খুবই ভালো কথা। এবার এদিক বরাবর কাজ করবে কে? টান বল। এদিক বরাবর কে কাজ করবে? টান বল। চিত্রটা সুন্দর হচ্ছে না। এদিক বরাবর টান বল কাজ করবে, এদিক বরাবর এমজি কাজ করবে, আর এদিক বরাবর এম এ কাজ করবে। সো এটা যদি থেটা হয়, এটা হয়ে যাবে থেটা। সো এটা হলো আমাদের টান বল টি, উপরের দিকে হবে টি কস থেটা, আর ডান দিকে হবে টি সাইন থেটা। সো এই লোকটা, এই পোলাটা কি দেখতেছে ভাই? ওই ডাইনেও যাইতেছে না, বামেও যাইতেছে না, উপরেও যাইতেছে না, নিচেও যাইতেছে না, এইভাবে সাসপেন্ডেড অবস্থায় আছে। সো ওই দেখতেছে স্থির। সো স্থির যদি দেখে ডান আর বাম সমান, উপর আর নিচ সমান। সো ঠান্ডা মাথায় আমরা বলে ফেলতে পারি যে টি সাইন থেটা ইজ ইকুয়াল টু এম এ, আর এখান থেকে বলে ফেলতে পারি টি কস থেটা ইজ ইকুয়াল টু এম জি। এই দুইটা আমরা বলতে পারি, এক্স্যাক্টলি এই দুইটা কথা বলতে পারি। এটা হলো 1 নাম্বার, এটা হলো আমাদের 2 নাম্বার, তাই না? এবার 1/2 করে দাও, 1/2 ইজ ইকুয়াল টু টি সাইন থেটা বাই টি কস থেটা, টেন থেটা ইজ ইকুয়াল টু এম কাটা এ বাই জি। এই যে আমরা পড়ছিলাম না, এ ইজ ইকুয়াল টু জি টেন থেটা, হ্যাঁ ভার্সিটি শর্টকাটসে আমরা পড়ছিলাম এটা, হ্যাঁ এম ইজ ইকুয়াল টু জি টেন থেটা। বুঝতে পারছো? খুবই সিম্পল না? এম ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু জি টেন থেটা। সো হ্যাঁ হয়ে গেছে,
থেটা বের করে ফেলো, থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অ্যাক্সেলারেশন হলো 4.9 ডিভাইডেড বাই 9.8, সো হাফ, tan ইনভার্স হাফ। এটা হলো আমাদের থেটার মান। এটা আমরা কি পেয়ে গেছি? থেটার মান পেয়ে গেছি। খুবই সিম্পল। এবার আমরা টান বল কেমনে বের করতে পারি? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দাও। হ্যাঁ, টান বলের মান কেমনে বের করবা? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দিলে টি স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস টি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা টি স্কোয়ার, তাই না? আরে ভাই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করো, টি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা টি স্কোয়ার কজ স্কোয়ার থেটা, টি স্কোয়ার কমন নিয়ে নিলা, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। মানে টি স্কোয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু এখানে এম স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার জি স্কোয়ার, এম স্কোয়ার কমন নিয়ে নিলে এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। খুবই সহজ। সো টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে এম রুট জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হয়ে যাবে আমাদের টান বলের মান। সো বসায় দাও ভাইয়া, বসায় দাও। কত আসে অ্যান্সার? নিউটনে আসবে অ্যান্সার। বসায় দাও, বসায় দাও। খুবই ইজি না? খুবই খুবই ইজি। এটার অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে জানাইতে হবে। ওকে ওকে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এই কোয়েশ্চেনটা যদি পারো তাহলে অ্যাকচুয়ালি তুমি আমাদের এই কোয়েশ্চেনটা করার যোগ্য হয়ে গেছো। আগের কোয়েশ্চেনটা বুয়েটে যেটা আসছে এটা করার যোগ্য হয়ে গেছে অলরেডি। সো চলো দেখি, চলো দেখি। এখানে বলছি কি, একটি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান গাড়ির সিলিংয়ে একটি সরল দোলক আছে যার পর্যায়কাল 2 সেকেন্ড। আচ্ছা, গাড়িটি যদি 10.307 মিটার বৃত্তাকার পথে বাঁক নেয় তখন নতুন পর্যায়কাল কত? ওরে বাবা রে বাবা, এটা হয়তো আমরা একটু মডিফাইড কোয়েশ্চেন দিছি, হোয়াট এভার। সো এটা হলো একটা গাড়ি, এই গাড়ির উপরে আমি একটা দোলক ঝুলায় রাখছি, ঠিক আছে? সো দোলকের শুরুতে পর্যায়কাল ছিল 2 সেকেন্ড। শুরুতে কি ছিল? পর্যায়কাল ছিল 2 সেকেন্ড, 2 সেকেন্ড। সো যখন গাড়ি বৃত্তাকার পথে বাঁক নিল, ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বলে দিছে, ব্যাসার্ধ বলে দিছে হলো 10.307 মিটার, এবং বেগও বলে দিছে সমবেগ। সমবেগ বলা উচিত না, সমদ্রুটি বলা উচিত। এই যে ভুল হয়ে গেছে রে, সমুদ্র মানে আগে সমবেগে চলতেছিল। হ্যাঁ, আগে সমবেগে চলতেছিল, না ভুল বলিনি। আগে সমবেগে চলতেছিল, হুট করে সে রাস্তায় বাঁক নিছে, হোয়াট এভার। সো হুট করে যখন রাস্তায় বাঁক নিছে তখন ওর বেগ কত ছিল? 100 মিটার পার সেকেন্ড। সো ভি হয়ে গেছে 100 মিটার পার সেকেন্ড। সো আমরা এখানে বলতে পারি বৃত্তাকার পথে যদি ঘুরে তখন কেন্দ্রমুখী ত্বরণ এসি হয়ে যায় কত? এম বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার বাই আর, বি স্কোয়ার বাই আর, তাই না? সো 100 স্কোয়ার ডিভাইডেড বাই 10.307 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো বৃত্তাকার পথে ঘুরলো। সো যখন বৃত্তাকার পথে বাঁক নিবে তখন আমাদের ইয়া কি হবে? এই যে পেন্ডুলামটা খাড়া এইভাবে ছিল, এখন পেন্ডুলামটা কি হয়ে যাবে? থেটা কোণে বেঁকে যাবে। থেটা কোণে কি হয়ে যাবে? বেঁকে যাবে। এই যে থেটা কোণে কি হয়ে গেছে? উলম্বের সাথে থেটা কোণে বেঁকে গিয়েছে। উলম্বের সাথে কি করেছে? থেটা কোণে বেঁকে গিয়েছে। সো এইবার কি কি কাজ করবে? এই বস্তুটার উপর সিউডো ফোর্স কাজ করবে এম এ। ভাই ত্বরণ ছিল বাম দিকে, সো সিউডো ফোর্স কাজ করবে ডান দিকে, তাই না? এম ইন্টু এসি। আর নিচের দিকে কাজ করবে এমজি, এমজি, তাই না? আর এদিকে কাজ করবে টান বল। সো এই কারণে কি হয়ে যাবে? এখানে এদিক বরাবর লব্ধি বল কাজ করবে। এদিক বরাবর কি কাজ করবে? লব্ধি বল কাজ করবে। এই দুইজনের লব্ধি কি হবে? সো রুট ওভার এম এম জি স্কোয়ার প্লাস এম এসি স্কোয়ার। তো আমরা চাইলে এম রে বের করে ফেলতে পারি, এম স্কোয়ার কমন নিয়ে বের করে দিলে রুট হয়ে যাবে। সো এখানে হয়ে যাবে জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না? এবং এইটারে আমরা কি বলি? জি এফেক্টিভ বলি না? এটাই তো জি এফেক্টিভ, তাই না? এটাই জি এফেক্টিভ। এই বরাবর আমার যে ত্বরণ কাজ করতেছে লব্ধি, এটাই আমাদের জি এফেক্টিভ। সো এইখানে বেসিক্যালি কি হইতেছে? আমরা কি জানি ভাই? পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি এফেক্টিভ, তাই না? এল এফেক্টিভ ডিভাইডেড বাই জি এফেক্টিভ। সো এখানে দৈর্ঘ্য ঠিক আছে, দৈর্ঘ্য তো এল এর মতোই আছে, দৈর্ঘ্য সেম থাকবে, কিন্তু কি হয়ে গেছে? ত্বরণ চেঞ্জ হয়ে গেছে। সো বেসিক্যালি এবার এবার কি করবে দেখো, ওকে, যখন তুমি অজড় প্রসঙ্গ কাঠামোতে নিয়ে যাবা তখন ওই বাঁকায়া যখন যাবে, বাঁকায়া থাকবে, বাঁকায়া থাকবে, তখন যদি টোকা দাও তখন এইভাবে এইভাবে দুলবে। বুঝতে পারছো? এই বাঁকা অক্ষের সাপেক্ষে ওই কি করবে? দোল খাবে। সো এক্ষেত্রে আমার জি এফেক্টিভ এই বরাবর হবে, তাই না? জি এফেক্টিভ কি হবে? এই বরাবর হবে। ইউজুয়ালি কি হয়? ইউজুয়ালি সোজা ঝুলা থাকে তখন জি নিচের দিকে থাকে, তাই না? সো এইবার ওই বাঁকা হয়ে আসে, সো জি এফেক্টিভ এই বরাবর কাজ করবে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, তো বসায় দাও, বসায় দাও। তুমি সব জানো, সব জানো। দৈর্ঘ্য জানো না? দৈর্ঘ্য জানো? দৈর্ঘ্য জানো না?
সো আমার এখানে পর্যায়কাল দিয়ে রাখছে, পর্যায়কাল দিয়ে রাখছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড। এটা হলো আগের পর্যায়কাল, এটা হলো আমাদের নতুন পর্যায়কাল। সো আমরা জানি যে টি ইজ প্রপোর্শনাল টু √L/g, তাই না? তাহলে আমরা বলতে পারি টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু √g/g প্রাইম, বলতে পারি g/g প্রাইম ব্যস্তানুপাতিক। সো g/g প্রাইম মেরে দিলাম। সো এখানে হয়ে যাবে টি প্রাইম ইজ ইকুয়াল টু নিচে টি এর ভ্যালু 2, সো 2√g ডিভাইডেড বাই, এবার জি এফেক্টিভের মান কত, √g² প্লাস a²। সিম্পল, বসায় দাও, অ্যান্সার এসে পড়বে। হোপফুলি বুঝতে পারছো, বসায় দাও, অ্যান্সার এসে পড়বে। ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখো কেন্দ্রবিমুখী ত্বরণ, নিচে আছে কি, নিচে আছে হলো আমাদের mg, বা শুধু যদি ত্বরণের হিসাব করো জি, তাহলে এই দুইজনরে যখন লব্ধি করলাম কি হবে, এই দিক বরাবর জি এফেক্টিভ কাজ করবে, উইচ ইজ √g² প্লাস ac²। এসি এর ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা, এসি এর ভ্যালু বের করে ফেলছো এখান থেকে। এরপর তুমি টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু √g/g প্রাইম দিয়ে টি এর ভ্যালু জানো, টি এর ভ্যালু বসাই দিলা, মান বসাই দিলা, অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো? ভেরি ইজি, ভেরি ইজি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, আসো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। এই যে বলছে কি এখানে, এম এর সর্বনিম্ন কোন মানের জন্য 5 কেজি বস্তুটি র্যাম্প থেকে নিচে পড়বে না, র্যাম্প থেকে নিচে পড়বে না, তখন টান বল কত হবে? সো বেসিক্যালি এই পুরো সিস্টেমটা দেখো, এই র্যাম্প হলো 10 কেজি ওজনের, এবং এই আনত তল এর অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি কোণে এই তলটা আনত। আচ্ছা, এর উপর আমি আবার রেখে দিয়েছি 5 কেজি ভরের বস্তু, 5 কেজি ভরের বস্তু। এবার এই র্যাম্পে আমি রশির সাথে লাগায় নিচে অ্যাম্বল লাগাই দিছি, বুঝতে পারছো? এই নিচে কি করছি, অ্যাম্বল লাগাই দিছি। সো তোমাকে কোশ্চেন করছে এই এম সর্বনিম্ন কত মানের হইলে এই 5 কেজি বস্তুটা পড়ে যাবে না, তো পিছলায় পড়ে যাবে না ভাই। কারণ কি দেখো, ইউজুয়ালি কি হয়, আমি যদি র্যাম্পটা তোমাকে আইকা দেখাই, তো এখানে আমি 5 কেজি ভরের বস্তু যদি রাখি, আর এটা যদি অ্যাঙ্গেল থেটা হয়, তাহলে আমরা জানি নিচের দিকে কাজ করে mg 5g, তাই না? সো 5g রে যখন আমরা দুইটা উপাংশে ভাগ করি, তখন কি কি উপাংশে ভাগ হয়? এই আনত তল বরাবর উপাংশরে আমরা বলি হলো 5g sin থেটা, তাই না? আর এই লম্ব বরাবর যে উপাংশ, এটারে আমরা বলি হলো 5g cos থেটা বা mg cos থেটা, তাই তো? আর এখান থেকে ভূমি থেকে রিয়াকশন দেয়, এটা কাটাকাটি হয়ে যায়, কারণ ওই ডাইবা যেতেছে না, সো কাটাকাটি হয়ে যাবে, সমস্যা নেই। সো এই 5g সাইন থেটার কারণে ওই কি হইতেছে, র্যাম বরাবর নিচে নামতে চাইতেছে, আচ্ছা, এখন আমি যদি এখানে 5m ভরে বস্তু ঝুলাই, তো কি হবে, এই পুরা জিনিসটা ওই নিচে টানবে, ওই নিচে mg বলের পুরা জিনিসটারে টানবে, পুরা সিস্টেমটারে ওই এদিকে নিয়ে এসে পড়বে, এই ডান দিকে নিয়ে এসে পড়বে। ত্বরণ এখানে নিচের দিকে আছে এ, ধরি ত্বরণ এ, আর এটার ডান দিক বরাবর ত্বরণও হবে এই, ঠিক আছে? সো এটা এ ত্বরণের সামনে আগাবে, এ ত্বরণের নিচে নামবে। এইবার এই 10 কেজি বস্তু বা এই র্যাম্পের ত্বরণ যদি এ হয়, তাহলে এই 5 কেজি বস্তুর উপর সিউডো ফোর্স লাগাইতে পারবো? আমরা যদি র্যাম্পের হিসাবে চিন্তা করি, অবশ্যই লাগাইতে পারবো। সো র্যাম্পের হিসাবে যদি চিন্তা করি, তাহলে এবার সিউডো ফোর্স কোন দিকে লাগবে, এই 5g কষ্ট এটা আমার লাগতেছে না, এই কারণে মুছে ফেললাম, ঠিক আছে? মনে নিও না, ঠিক আছে, কষ্টে নিও না। সো এবার কি হবে, এ হলো ডান দিকে, সো অপোজিট দিকে সিউডো ফোর্স অ্যাপ্লাই হবে, অপোজিট দিকে কি হবে, সিউডো ফোর্স অ্যাপ্লাই হবে 5 ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ, সিউডো ফোর্স ত্বরণের অপোজিট দিকে কাজ করে, ভালো কথা। এবার এটা হলো থেটা, সো এটাও আমরা জানি থেটা বা 60 ডিগ্রি, এটা সো 60 ডিগ্রি, সো 5 এর দুইটা উপাংশ, সো এই দিক বরাবর আমার র্যাম্প বরাবর উপাংশটা লাগবে, তাইলেই হবে। সো 5 cos 60 ডিগ্রি, এখন কথা হলো র্যাম্প থেকে নিচে পড়বে না, মানে কি এই 5g sin থেটা আর 5 cos 60 ডিগ্রি এরা কি পরস্পর সমান, তাহলে এখান থেকে বলতে পারি সুতরাং 5a cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5g sin 60 ডিগ্রি। এই যে এখান থেকে আমি ত্বরণের ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি, 5 কাটা sin 60 cos 60 tan 60 ডিগ্রি উইচ ইজ √3, তাই না? সো এখান থেকে আমি বলতে পারি g ইন্টু sin 60 বাই cos 60 √3। এই যে ত্বরণের মান কত হইতে হবে, g √3 হইতে হবে। সিম্পল, বুঝতে পারছো? এ ত্বরণে যদি যায়, এর উপর সিউডো ফোর্স অ্যাপ্লাই করবা তুমি র্যাম্পের সাপেক্ষে, মানে র্যাম্পে থাকা
র্যাম্পের প্রসঙ্গ কাঠামো হিসাব যদি করো তখন এটা হবে, এটা হবে, তাই না? তাই তো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বুঝতে পারছো? খুবই সিম্পল, খুবই সিম্পল। এর ভ্যালু পেয়ে গেছি। এবার এবার তোমার টান বলের কথা চিন্তা করতে হবে, বা আমরা বলতে পারি যে পুরা সিস্টেমের ত্বরণ কি হবে। আমরা জানি যে টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু টোটাল ভর ইন্টু নেট অ্যাক্সেলারেশন। সো টোটাল ফোর্স কি আসলে দিন শেষে এইটাই পুরা সিস্টেমটা ডান দিকে নিয়ে যেতেছে। সো এখানে হবে mg ইজ ইকুয়াল টু টোটাল কারা কারা আছে, m আছে, 5 আছে, 10 আছে, m প্লাস 5 প্লাস 10 ইন্টু অ্যাক্সেলারেশনের মান কত, g√3, g কাটা। সো m এর ভ্যালু হয়ে যাবে m ইজ ইকুয়াল টু 15√3 প্লাস m√3। সো m এর ভ্যালু আমরা পেয়ে গেছি। m এর ভ্যালু নেগেটিভ কেন আসতেছে ভাই? টোটাল ফোর্স, টোটাল অ্যাক্সেলারেশন g, আচ্ছা mg, m ইন্টু g এর ভ্যালু g√3 cos 60 ডিগ্রি f 5g sin 60 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে, 5 cos 60 sin 60 sin 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ভ্যালু √3। সো g√3 হয়ে গেছে ত্বরণ, g কাইটা দিছি। সো 15√3 আসতেছে এখানে, আর এখানে √3 ইন্টু এই থেটার ভ্যালু কমাইতে হবে, বুঝছো, এই কোশ্চেনে ভুল আছে। সো থেটার ভ্যালু আমরা কমিয়ে কত রাখা যায়, আচ্ছা 30 ডিগ্রি, এক্স্যাক্টলি, হ্যাঁ থেটার ভ্যালু এখানে আমরা 30 ডিগ্রি রাখি, তাহলে কি হবে দেখো, cos 30 ডিগ্রি আর এখানে হয়ে যাবে sin 30 ডিগ্রি। ওকে, সো এবার হয়ে যাবে হলো g/√3, কত হবে g/√3, এবার বসায় দাও বিসমিল্লাহ বলা, g/√3 এবার মিলবে, গ্যারান্টিড মিলে গেছে এবার। সো g/√3, সো জি কাটা, এই √3 ওই পাশে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে √3m ইজ ইকুয়াল টু m প্লাস 15, তাহলে এখান থেকে আমি m এর ভ্যালু পেয়ে গেছি, m কমন নিলে √3 - 1 ইজ ইকুয়াল টু 15। সো এখানে m এর ভ্যালু পেয়ে গেছি 15 ডিভাইডেড বাই √3 - 1 কেজি। ভেরি সিম্পল কোয়েশ্চেন, ভালো লাগছে? ইয়েস, 15 ডিভাইডেড বাই √3 - 1 কেজি। এটা হলো আমাদের m এর ভর পেয়ে গেলাম। এবার তুমি টান বল বের করে ফেলতে পারবা, ওর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাও, সো এবার কি হবে, এটা হলো m, নিচের দিকে আছে আমাদের mg, আর ওর উপরের দিকে সুতা টানতেছে টি বলে, টান বল টি। সো এখানে হয়ে যাবে, আর ওই এ ত্বরণের নিচের দিকে নামতেছে। সো এখানে আমি বলতে পারি mg - t ইজ ইকুয়াল টু ma, mg - t ইজ ইকুয়াল টু ma, কারণ নিচের দিকে mg টানতেছে, উপরের দিকে t টানতেছে, নিচের দিকে ত্বরণ হলো a, তো এদের লব্ধি কি হয়ে যাবে, m এর সমান হবে, এক্স্যাক্টলি। সো t ইজ ইকুয়াল টু হয়ে যাবে m ইন্টু g মাইনাস a, সো m এর ভ্যালু হলো 15 ডিভাইডেড বাই √3 - 1 ইন্টু g মাইনাস g/√3। বুঝতে পারছো? কোশ্চেনটা বেশি বড় করছি, সর্বোচ্চ তোমাকে m এর মান চাবে। পরীক্ষায় সর্বোচ্চ তোমাকে m এর মান চাবে, এর বেশি কিছু চাবে না। বুঝতে পারছো? খুবই সিম্পল, জাস্ট সিউডো ফোর্সের কনসেপ্ট লাগাইলাম, সমান বললাম যে যেহেতু পিছলায় পড়বে না, এদিকেও যাবে না ওদিকেও যাবে না, এই দুইটা বল সমান, সমান করে আমি এর ভ্যালু, ত্বরণের ভ্যালু বের করে ফেললাম। এরপর আমরা জানি যে টোটাল পুরা সিস্টেমের ভর, সরি সিস্টেমের উপর প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু সিস্টেমের ভর ইন্টু লব্ধি ত্বরণ। সো এটা অ্যাপ্লাই করলাম যে এই পুরা সিস্টেমটার এই নিচের দিকে টানতেছে কে, এ mg টানতেছে, সো এই mg ইজ ইকুয়াল টু কত, এই পুরা সিস্টেমের ভর, কারণ এই পুরা সিস্টেমটাই তো চলতেছে। সো 10 যোগ 5 15 যোগ m প্লাস 15 ইন্টু ত্বরণ কত, g/√3। সুন্দর করে লিখি, g ডিভাইডেড বাই √3। সো উভয় পক্ষ থেকে g কাটা, √3 এর এই পাশে পাঠাই দিলাম, √3m ইজ ইকুয়াল টু m প্লাস 15। সো এইবার mটার এই পাশে নিয়ে আসলাম, m কমন নিয়ে নিলাম, হয়ে গেল √3 - 1 ইজ ইকুয়াল টু 15। সো m এর ভ্যালু 15 ডিভাইডেড বাই √3 - 1 কেজি হয়ে গেল। খুব ইজি না ভাইয়া? খুবই ইজি না? খুবই ইজি।
এরপর আমরা বললাম যে আচ্ছা সবচেয়ে সহজটা কি হয়, এর উপরের দিকে টি টান বল টানতেছে, এর নিচের দিকে এমজি টানতেছে, ওই এ ত্বরণের নিচের দিকে নামতেছে। সো সেই হিসাবে আমরা এই যে বলের উপরিপাতন নীতি থেকে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ মাইরা দিলাম, মাইরা দিয়ে আমরা সুন্দর মতো টান বল বের করে ফেললাম। ঠিক আছে, প্রথম ক্লাস করতেছো না, অনেকে হয়তো প্রথম ক্লাস করো না, এই কারণে মাথার উপর দিয়ে হয়তো যাইতে পারে, বাট প্রথম ক্লাস যদি করে থাকো কোনো সমস্যা হবে না। আমাদের সাথে আবারও আমরা প্রমোশন করতেছি ভাই, যুক্ত হয়ে যাও, ঠান্ডা মাথায় যুক্ত হয়ে যাও। সো এই যে বলছে চিত্রের লিফটটি নিচের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে নামতেছে, সুতার টান কত ভাইয়া? এটা লিটারালি অ্যাটউড মেশিনের কোশ্চেন ভাই। কপিকলের ফর্মুলা ডাইরেক্ট মনে আছে না ভাই? আমার কপিকলের ফর্মুলা মনে আছে, এই যে এ ইজ ইকুয়াল টু m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m2 প্লাস m1 ইন্টু জি, আর টান বল টি ইজ ইকুয়াল টু কত, 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি, তাই না? এটা ডাইরেক্ট ফর্মুলা। কিন্তু 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 এটা তো লিফটের ভিতরে আছে। সো লিফটের ভিতর যখন থাকবে তখন কি কাজ করবে? জি এফেক্টিভ কাজ করবে, তাই না ছোট্ট বন্ধু সোনামণি? জি এফেক্টিভ কাজ করবে। সো জি এফেক্টিভ কি হবে? নিচের দিকে লিফট নামলে আমরা এখন তো সুইডো ফোর্স অ্যাপ্লাইও করা লাগবে না, আমরা ডাইরেক্ট শর্টকাট মেরে দিব যে জি এফেক্টিভ ইজ ইকুয়াল টু জি মাইনাস এ। সো বিসমিল্লাহ বলে মেরে দাও, ফর্মুলা বসায় দাও। 9.8 মাইনাস 1.2 6.8, তাই না নাকি? হ্যাঁ 6.8.6 আর কি 8.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড কেন লেখছেন? সেম ভুল কোথাও করছি না ভাই? মেহরাব ভাই কোনো ভুল করে না জীবনে, ভুল করতে দেখছো মেহরাব ভাইরা? ঠিক আছে, বুঝতে পারছো? খুবই খুবই মজা লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে, অসাধারণ অনুভূতি। ইজি না? ইজি। ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা জাস্ট। এই যে কে বড়, বড় কে, বড়টার দিকে যাবে। এই যে এটা হলো আমাদের হয়ে গেছে m2g m1g। সেখানে হয়ে যাবে 5 মাইনাস 3, এটা একটু সরাই নিচে নামাই, সেখানে হয়ে যাবে 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 ইন্টু 8.6 নিউটনে আসবে অ্যান্সার। মিটার পার সেকেন্ড স্কোয়ারে আসবে অ্যান্সার। আর এখানে 2 ইন্টু 5 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 8 ইন্টু জি এফেক্টিভ কত 8.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ভাইয়া, ওকে। নেক্সট, একটি 5 কেজি ভরের ব্লক চিত্রের ন্যায়, এই চিত্রের ন্যায়, আচ্ছা 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 5 কেজি ভরের ব্লক চিত্রের ন্যায় একটি উপরের দিকে গতিশীল লিফটে আনত তলের উপরে রাখা হলো। বেসিক্যালি এই যে 5 কেজি ভরের একটা বস্তু রাখছি, আমি কি করছি, 5 কেজি ভরের একটা ব্লক রাখছি। সেটা ব্লক না কেন, এটা গোল কেন ভাই? হ্যাঁ এটা একটা ব্লক, এই ব্লকের ভর হলো 5 কেজি। সো এই 5 কেজি ব্লকটা একটা 6.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠতে থাকা লিফটের ভেতরের আনত তলের মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা রাখা হয়েছে। সো এক্ষেত্রে 1 নম্বর কোশ্চেন বলছে আনত তলের প্রতিক্রিয়াগত, আনত তলের নিচের প্রান্তে যেতে ব্লকের প্রয়োজনীয় সময় কত, এটা চাইছে। সো এখন তুমি চাইলে সবার উপর সিউডো ফোর্স লাগাইতে পারো তোমার যদি অফুরন্ত সময় থাকে। আমার তো অফুরন্ত সময় নেই ভাই, আমার কি আছে, আমি এতটুকুই জানি যে লিফট উপরের দিকে যখন উঠে জি এফেক্টিভ হয়ে যায় হলো জি প্লাস এ, জি এফেক্টিভ হয়ে যায় জি প্লাস এ, এটা হয়ে যাবে 9.8 প্লাস 6.2, 8 10 শূন্য হাতে আছে 1, 9 6 হলো 15, 1 16, 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের ত্বরণ, এটা হলো আমাদের এফেক্টিভ জি বা এফেক্টিভ ত্বরণ। এবার তুমি সিউডো ফোর্সের কথা ভুলে যাও, সিউডো ফোর্স অলরেডি অ্যাপ্লাই করে দিছো সবার উপরে, হয়ে গেছে, খেলা শেষ। এবার তুমি তলের প্রতিক্রিয়া চাইতেছো। সো এটা হলো আমাদের থেটা। সো আমরা জানি নিচের দিকে এমজি, তাই তো? সো এটা নিচের দিকে এমজি হইলে কি হবে, এর প্রতিক্রিয়া আমরা বের করি চলো। এটা যদি থেটা হয়, এটা হলো আমাদের লম্ব, সো এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থেটা, তাই না? সো এইটার বিপ্রতীপ কোণ হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থেটা, এটাও 90 ডিগ্রি মাইনাস থেটা। আর এটা হলো লম্ব, এটা 90 ডিগ্রি মাইনাস থেটা। সো এইটা হয়ে যাবে হলো থেটা, বুঝতে পারছো? এটা থেটা, এটা 90 ডিগ্রি মাইনাস থেটা, বিপ্রতীপ কোণ 90 ডিগ্রি মাইনাস থেটা। এরপর এটাও কি, এটাও তো একটা লম্ব, এটাও তো একটা লম্ব, তাই না? সো এটা যদি 90 ডিগ্রি মাইনাস থেটা হয়, এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থেটা অথবা থেটা, বুঝতে পারছো? খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। সো হোপফুলি বুঝতে পারছো।
সো এই নিচেরটা যদি থেটা হয় এটা হয়ে যাবে থেটা, এই যে এই উপরের সাথে অ্যাঙ্গেল হয়ে যাবে, উলম্বের সাথে অ্যাঙ্গেল হয়ে যাবে থেটা, ঠিক আছে। আচ্ছা থেটা, অথবা এই এমজি দিয়েই তো তুমি হিসাব করতে পারতো, উপরেরটা লাগে না, উপরেরটা লাগে না, নিচের দিকে এমজি। সো এই যে এবার এই বরাবর উপাংশ কি হবে, এমজি কস 90 ডিগ্রি মাইনাস থেটা, আর এদিক বরাবর হয়ে যাবে এমজি সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা। সো 90 ডিগ্রি মাইনাস থেটা কত হয়ে যাবে, কস থেটা হয়ে যাবে, এমজি কস থেটা, আর এদিকে হয়ে যাবে এমজি সাইন থেটা, ঠিক আছে। সো আমরা কি করছি, এমজি বলতে দুই উপাংশে ভাগ করে দিছি, সো এমজি কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, এমজি কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। সো এটা জাস্ট মাথায় রাখো, ডাইরেক্ট মাথায় রাখতে হবে যে থেটা কোণে যদি আনত তলে রাখি, থেটা কোণে আনত তলে রাখলে আমরা এমজিকে দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি, এমজিটা কি করতে পারি, দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি, একটা হয়ে যায় হলো এমজি সাইন থেটা, আর একটা হয়ে যায় আমাদের এমজি কস থেটা, এটা ডাইরেক্ট মনে রাখতে হবে, কস থেটা। আর এই যে তলের সাথে আছে স্পর্শ বল আছে, সো এদিক বরাবর কি হবে, নর্মাল রিয়াকশন, এই যে আনত তলের প্রতিক্রিয়া এই এন বরাবর হবে। সো এখন ওই কি ডাইব বাজাইতেছে ভিতরে, ডাইব বাজাইতেছে না, এর মানে এই এন এর ভ্যালু হয়ে যাবে হলো এমজি কস থেটার সমান। তবে এখানে যেহেতু আমি এই যে অ্যাক্সেলারেশন চেঞ্জ করে ফেলছি, সো এখানে হবে জি এফেক্টিভ, জি এফেক্টিভ সব কিছু হয়ে যাবে জি এফেক্টিভ। সো 5 ইন্টু 16 ইন্টু কস 60 ডিগ্রি, সো 8 পাঁচাটা কি হয়ে যাবে 40, 40 নিউটন, প্রতিক্রিয়া বল কত হয়ে গেল 40 নিউটন। আর কত সময় নিচে নামবে, কত সময় নিচে নামবে, এই জি সাইন থেটার কারণে ওই নিচে নামবে না, ওই নামবে কি লেগা, নামবে কার জন্য, জি সাইন থেটার কারণে নিচে নামবে, এই যে দেখো ভাই দেখো, আর এখান থেকে যখন ছেড়ে দিলাম আমরা কি দেখলাম, যে দিক বরাবর এমজি সাইন থেটা, অবশ্যই এখানে এফেক্টিভ, কারণ কি সিউডো অ্যাক্সেলারেশন আমরা অ্যাড করে দিছি, সিউডো ফোর্স অ্যাড করে দিছি, এরপর আমরা ত্বরণ পাইছি এটা, ওকে। আচ্ছা, আর এদিক বরাবর আমাদের এমজি কস থেটা থাকে, এমজি এফেক্টিভ কস থেটা। সো এই এমজি সাইন থেটার কারণে এই বরাবর নামতেছে, সো আমাদের ত্বরণ কি হয়ে যাবে, তল বরাবর, তল বরাবর ত্বরণ হয়ে যাবে হলো জি এফেক্টিভ সাইন থেটা, এই যে জি সাইন থেটা। ভাই এটা হলো বল, বলটা যদি আমি এম দিয়ে ভাগ করে দিই তাহলেই তো ত্বরণ পেয়ে যাবো, তাই না, জি এফেক্টিভ সাইন থেটা, এই যে এটার কারণে ওই নিচে নামতেছে, এটার কারণে কি করতেছে, নিচে নামতেছে। সো আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এমন কথা হলো ইউটি তো জিরো, সো ডাইরেক্ট হাফ এটি স্কোয়ার, তাই না, হাফ এটি স্কোয়ার। সো এখানে টি এর ভ্যালু হয়ে যাবে স্কোয়ার রুট অফ 2s ডিভাইডেড বাই এই যে জিই সাইন থেটা। আচ্ছা, সো এস এস কি, এস কার দৈর্ঘ্য, র্যাম্পের দৈর্ঘ্য। সো র্যাম্পের উচ্চতা দিয়ে রাখছে, র্যাম্পের দৈর্ঘ্য বের করতে পারবা না এখান থেকে, ধরি র্যাম্পের দৈর্ঘ্য এস, সো এইখান থেকে বলতে পারবা সাইন থেটা, সাগরের লবণ অতি। সো এই যে এস এর ভ্যালু হয়ে গেছে 5 বাই সাইন 60 ডিগ্রি, সো এখানে হয়ে যাবে 10/√3, বুঝতে পারছো? ভাই এই 60 ডিগ্রি সাগরের লবণ অতি, আমার র্যাম্পের দৈর্ঘ্য লাগবে, কারণ র্যাম্প বরাবর ত্বরণ অ্যাপ্লাই করতেছি, তাই না। সো 5/s, 5/s দিয়ে দিলাম এটারে, 5 ডিভাইডেড বাই এস, 5 ডিভাইডেড বাই এস, সো এস এর ভ্যালু 5 বাই সাইন 60 ডিগ্রি, সো সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, সো 2 উপরে চলে গেল 10/√3 হবে, হ্যাঁ 10/√3 বসায় দাও, 2 ইন্টু 10/√3 ডিভাইডেড বাই জি এফেক্টিভের ভ্যালু 16 ইন্টু সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, সেই 2 উপরে চলে গেলে হয়ে যাবে 4 √4 ইন্টু 10, √3 হয়ে যাবে 3, আর এদিকে হয়ে গেছে 16 সেকেন্ড। এই তুমি বসাই দিবা, এটা অ্যান্সার যেটা আসবে তোমার, বুঝতে পেরেছো? ভালো কোশ্চেন ছিল না, এটা পারবা 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 পারবা। নেক্সট, এবার এ ত্বরণে নিচের দিকে নামলে এই যে 5 কেজি ভরের ব্লক চিত্রের ন্যায় একটি নিচের দিকে গতিশীল লিফটে থাকা আনত তলের উপর রাখা হলো, আনত তলের প্রতিক্রিয়া কত। আচ্ছা, যখন নিচের দিকে নামবে তখন আমার জি এফেক্টিভ কত হয়ে যাবে, জি মাইনাস এ হয়ে যাবে না, জি মাইনাস এ হয়ে গেছে, অর্থাৎ 9.8 মাইনাস 6.2, সো এখানে হয়ে যাবে 6, আর এখানে 0.678 সো 3.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাকিটা ইতিহাস, বাকিটা কি, বাকিটা ইতিহাস, বাকিটা ট্রাই ইয়োরসেলফ। কীভাবে করবা, ওই যে আবারও আনত তলে থাকলে দুইটা উপাংশ, একটা হলো এমজি সাইন থেটা এফেক্টিভ অবশ্যই,
আর এদিক বরাবর থাকবে mg cos থিটা এফেক্টিভ, আর উপরের দিকে থাকবে আমাদের প্রতিক্রিয়া বল, তাই না? উপরের দিকে থাকবে কি প্রতিক্রিয়া বল। সো এই যে প্রতিক্রিয়া বল কত হয়ে যাবে, n = mg e cos থিটা। বসাই দিলা। এরপর তুমি এটাও জানো যে t = স্কোয়ার রুট অফ 2s ডিভাইডেড বাই ge sin থিটা। বসাই দাও। এস এর ভ্যালু বের করতে পারবা না? এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু, এই যে আমরা জানি যে sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাগরের লবণ 5 অতি হলো এস। সো এখানে এস হয়ে যাবে হলো 5/sin 60 ডিগ্রি উইচ ইজ 10/√3। বসায় দাও। ওকে।